আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি জিনিসটা কি? সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার। হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। তাহার মতে ভাব এবং ভাষার মধ্যে যে সম্বন্ধ, জীব এবং জীব দেহের মধ্যেও ঠিক সেই সম্বন্ধ বিদ্যমান। ভাষার প্রত্যেকটি শব্দ যেমন ভাবাপন্ন না হইয়া পারে না, দেহের প্রত্যেক অণু পরমাণু তেমনি আমারই ইচ্ছায় রচিত, সঞ্জীবিত এবং পরিচালিত। কিন্তু ইচ্ছা বা স্বভাব সকলের সমান নহে বলিয়া দেহ সকলের সমান নহে, দেহের ত্রুটি বিচ্যুতিও সমান নহে। কাজেই যকৃতে দোষ বলিতে সকলের মধ্যে একই প্রকারের কলেরা ধারণা করা যুক্তি বিরুদ্ধ। জীবাণুবাদ স্বীকার করিয়া লইলেও দেখা যায় সমপরিমাণ জীবাণু আমাদের সকলের মধ্যে সমভাবে প্রবেশ করাইয়া দিলে সেই একই কারণে তাহারা সর্বত্র সমান অভিব্যক্তির পরিচয় দিতে পারে না। এই জন্য হোমিওপ্যাথি প্রত্যেক রোগীকে ব্যক্তিগতভাবে গ্রহণ করিবার নির্দেশ দিয়াছে এবং তাহার দেহের স্বাভাবিক রীতিনীতির ত্রুটি বিচ্যুতিকে যেমন সে রোগ বলিয়া গণ্য করে না বহির্জগতের কোনো কিছুতেই, তেমনি সে রোগের কারণ বলিয়া গ্রাহ্য করে না। নিখিল ব্রহ্মাণ্ডে বৃষ্টির সহিত সমষ্টি সমসূত্র গ্রহীত বলিয়া স্বাধীনতা কাহারও ক্ষুণ্ণ হইবার নহে, কিন্তু স্বেচ্ছাচারিতা বশত যখনই কেহ তাহা অপেক্ষা করিয়া চায়, প্রতিক্রিয়া তাহাকে ধ্বংসের মুখে ঠেলিয়া দেয়, ফলে সে অসুস্থ হইয়া পড়ে। অতঃপর আমরা লক্ষ্য করি জীবনে যাহা যত সত্য, যত স্বাভাবিক প্রকৃতির সংসার তাহা তত সুলভ। তাই মাতৃবক্ষে অমৃত ধারা স্বতঃস্ফূর্ত, তাহা আকাশে বাতাসে আনন্দের অনাহুত সমাবেশ। হোমিওপ্যাথি এমন একটি সত্য বলিয়া জটিলতা তাহার কোনোখানেই নাই, কিন্তু সাধারণ লোক তাহার সম্বন্ধে যে ধারণাই করুক না কেন, দুঃখ কেবল সেইখানেই যেখানে শিক্ষিত ব্যক্তি বিশিষ্ট বিজ্ঞানবিদ বলেন ইহা বিজ্ঞানসম্মত নহে। কিন্তু বিজ্ঞান বলিতে নিশ্চয় বিকৃত জ্ঞান বুঝায় না। আণবিক শক্তির ধ্বংসলীলা নিশ্চয় বিজ্ঞানের চরম সার্থকতা নহে, বরং জড়জগতের দ্বারোদ্ঘাটন করিয়া চেতনের স্বরূপ প্রত্যক্ষ করাই বিজ্ঞানের প্রকৃত ধর্ম। অবশ্য সেই সঙ্গেও একথাটিও মনে রাখা উচিত যে সীমাবদ্ধ শক্তির সাহায্য অসীমকে আয়ত্ত সহজ নহে। ফলে দেখা যায় বড় বড় বৈজ্ঞানিক পরিণত বয়সে পরম দার্শনিক হইয়া পড়িয়াছে। বস্তুত বিজ্ঞানের কাছে আজ ধরা পড়িয়াছে শক্তি এবং পদার্থ অভিন্ন এবং এক অন্যের ভাবান্তর মাত্র। কিন্তু নকল বৈজ্ঞানিকগণের জড় বিজ্ঞান হোমিওপ্যাথির সূক্ষ্ম তথ্যে পৌঁছাইতে পারিতেছে না। বিশেষত তাহার সূক্ষ্ম মাত্রা যত অনর্থের সৃষ্টি করিয়াছে, এই সূক্ষ্ম মাত্রারই অপর নাম জল পড়া। কারণ
জড় বিজ্ঞানের মাপ কাঠিতে তাহা ধরা পড়ে না, কিন্তু ইহা জড় বিজ্ঞানের অক্ষমতা না সূক্ষ্ম মাত্রার অপরাধ। জগতে এমন অনেক কিছু আছে যাহার অপর আলোকে ফেলিয়া বিজ্ঞান কিছুই প্রত্যক্ষ করিতে পারে না। তবে কি স্বীকার করিতে হইবে তাহাদের অস্তিত্ব ক্ষুদ্র একটি শুক্রকীটের সাহায্য কেমন করিয়া তাহার মত একটি বিরাট বৈজ্ঞানিকের অভ্যুদয় হইল, ইহা কি প্রত্যক্ষ করা সম্ভবপর, এবং সম্ভবপর না হইলে কি স্বীকার করিতে হইবে তাহার মতো বৈজ্ঞানিকের কোনো অস্তিত্ব নাই। অবশ্য এমন বৈজ্ঞানিকের সংজ্ঞা শীঘ্রই হ্রাস পাইবে এবং বিজ্ঞান ও দর্শনের যুগপৎ সম্মিলনে একদিন এই সত্যই স্বীকৃত হইবে যে মহাত্মা হ্যানিম্যান শুধু হোমিওপ্যাথি আবিষ্কার করেন নাই, পরন্তু বিশ্ব প্রকৃতির শক্তি তথ্য প্রথমে তাহারই চক্ষে ধরা পড়িয়াছিল বলিয়াই তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, এবং তাহারই মধ্যে সম্ভবপর হইয়াছিল বিজ্ঞান ও দর্শনের সমন্বয়। যাহা হোক, হোমিওপ্যাথি সম্বন্ধে আলোচনা করিবার মুখে প্রথমে আমরা লক্ষ্য করি মহাত্মা হ্যানিম্যান ঈশ্বর বিশ্বাস করিতেন, আত্মা বিশ্বাস করিতেন, জীবনী শক্তি ভাইটাল ফোর্স বা জৈব প্রকৃতি কর্পোরিয়াল নেচার বিশ্বাস করতেন। ইন দ্য হেলথি কন্ডিশন অফ ম্যান দ্য স্পিরিচুয়াল ভাইটাল ফোর্স autocracy, the dynamics that animates the material body organism, rules with unbounded away and retains all the organism in admirable harmonious vital operation as regard both sensation and functions, so that our willing reason gifted mind can freely employ this living healthy instrument for the higher purposes of our existences. ভাবার্থ: সুস্থতাবস্থায় আমাদের জীবনী শক্তি বা জৈব প্রকৃতি, যাহা কোনো বাস্তব পদার্থ নহে, জড় দেহকে সঞ্জীবিত রাখিয়া এমন আধিপত্য বিস্তার করে যে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি পরস্পরের মধ্যে সহযোগিতা রক্ষা করিয়া সুশৃঙ্খলে স্বকীয় কার্য সম্পাদনে যত্নবান হয় এবং আমাদের বিবেক বুদ্ধি সম্পন্ন মনকে নির্বিঘ্নে জীবনের মহান উদ্দেশ্য সাধনে সহায়তা করে। তিনি আরও বলিয়াছেন, জীবনী শক্তি জৈব প্রকৃতি যতক্ষণ স্বচ্ছন্দে থাকে ততক্ষণ কোনো উৎপাত বা উপদ্রব তাহাকে স্পর্শ করিতে পারে না, বা স্পর্শ করিলেও সে তাহার প্রতিকার করিতে সমর্থ হয়। অতএব যখন আমরা অসুস্থ ব্যাধিগ্রস্ত হইয়া পড়ি, তখন আমাদের দেহ নহে পরন্তু আমাদের জৈব প্রকৃতি আক্রান্ত হয়, কারণ গৃহ স্বামীকে আক্রমণ না করিয়া গৃহের কোনোখানে কেউ আধিপত্য স্থাপন করিতে পারে না। ফিজিওলজি অবশ্য এই গৃহস্বামী জীবনী শক্তি সম্বন্ধে সন্দেহ প্রকাশ করিয়া বলিয়াছেন, ইট মে বি frankly admitted that the physiologists at present are not able to explain all vital phenomena by the laws of the physical world, but as knowledge increases, it is more and more abundantly shown that supposition of any special or vital force is unnecessary. অর্থাৎ সত্য বটে, জড়বিজ্ঞান আজও জগতের সর্ববিধ কার্য কারণ
সম্বন্ধে সম্যক পরিচয় দানে অসমর্থ, কিন্তু ক্রমোন্নতির পথে একদিন সে প্রমাণ করিতে সমর্থ হইবে। জীবনী শক্তি বা অন্য কোনো বিশেষ শক্তির অজুহাত গ্রহণ করিবার প্রয়োজন নাই। কিন্তু ডক্টর কেন্ট বলেন, protoplasm is only protoplasm when it is living chemically. All there is to be found of protoplasm is is but the life substance cannot be found. You put together 54 parts of 2 of O, and what do you suppose you will have? Simply a composite something, but not that complexity which we identify as protoplasm. জীবকোষের মধ্যে যাহা গতিশীল বা সজীব দেখায় তাহার জড়দেহ যে কি উপাদানে গঠিত হইয়াছে সে সম্বন্ধে জ্ঞানার্জন সত্ত্বেও সে সব উপাদানের সাহায্য আমরা একটি নির্জীব জীবকোষের রচনা করা ছাড়া তাহাতে পূর্বকথিত সজীবতা আরোপ করিতে পারে না। ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি। আর জীবাণুবাদ জগতের যুগান্তর আনিয়াছে সত্য, কিন্তু এই সব জীবাণু যদি সত্যই এত শত্রুভাবাপন্ন হইত, তাহা হইলে কি মানুষ তাহার অস্তিত্ব রক্ষা করিতে পারিত? কারণ এই সব জীবাণু এত অল্প সময়ের মধ্যে এত অধিক সংখ্যক বংশবৃদ্ধি করে যে বিস্ময়ের সীমা থাকে না। এ সিঙ্গেল ব্যাকিলাস কুড ইন দ্য কোর্সেস অফ 24 hours প্রডিউস নিয়ারলি, অর্থাৎ একটি জীবাণু 24 ঘন্টার মধ্যে 30 লক্ষ কোটি জীবাণুর জন্ম দিতে পারে। অতএব এইসব ক্ষুদ্র জীবাণুগুলিকে শত্রুভাবাপন্ন মনে করিয়া, রোগের কারণ মনে করিয়া তাহাদের প্রতি অন্যায় দোষারোপী করা হয়েছে। যদিও দেখা যায় যে এই সব জীবাণুগুলিকে অতিরিক্ত মাত্রায় আমাদের দেহাভ্যন্তরে প্রবেশ করাইয়া দিলে আমরা অসুস্থ হইয়া পড়ি, কিন্তু একথাও সত্য যে তাহাদের সহিত আমরা ভিতরে ও বাহিরের অবাধ মেলামেশা করিয়াও অসুস্থ হইয়া পড়ি না। অতএব আমাদের অসুস্থতার মুখ্য কারণ হিসেবে তাহাদের গণ্য করিবার যুক্তি একেবারেও অচল। বরং মহাত্মা হ্যানিম্যান যে সূরা ও মনোকুণ্ডয়নকে তাহার মূল কারণ বলিয়া নির্দেশ করিয়াছেন, যাহা হোমিওপ্যাথির এবং তাহার সূক্ষ্ম মাত্রারই মতো চিকিৎসা জগতের এক অপূর্ব আবিষ্কার, তাহা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। যদিও এই সূরা বা মনোকুণ্ডয়নের সংজ্ঞা সম্বন্ধে যথেষ্ট মতভেদ দেখা দেয়, কিন্তু আমি মনে করি যে সৃষ্টির নিভৃত কন্দরে যাহা নর এবং নারীকে দ্বৈতভাবে রূপায়িত করিতেছে, সেই যৌন চেতনার বিকৃত পরিণত বা অপ্রকৃতির অবস্থায় সূরা। কারণ যৌন চেতনার প্রকৃতিস্থ অবস্থা আমাদের কল্যাণকর হইলে তাহার অপ্রকৃতিস্থ অবস্থা যে অশুভ হইবে ইহা স্বাভাবিক। এজন্য এমন অবস্থায় জীবনী শক্তি যখন অস্বচ্ছন্দ বোধ করিতে থাকে, তখন শুধু জীবাণু কেন, অন্য সব কিছুই আমাদের উপর প্রভাব বিস্তার করিবার সুযোগ পায়। এই জন্য হোমিওপ্যাথি রোগের গৌণ কারণ অপেক্ষা মুখ্য কারণের প্রতিকার কল্পে বলিয়াছেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগের নয় রোগীর চিকিৎসা করো। কারণ রোগ কোনো শারীরিক ব্যাপার নহে, শরীরে তাহার যে অভিব্যক্তি প্রকাশ পায় তাহা রোগের প্রতিবিম্ব মাত্র, এবং আমাদের বিরুদ্ধ ভাবাপন্ন একটি শক্তি বিশেষ বলিয়া তাহা আমাদের স্থূল দেহকে আক্রমণ না করিয়া আমাদের জীবনী শক্তিকেই আক্রমণ করে। এই জন্য রোগকে স্থূল ভাবিয়া এবং তাহা স্থূল দেহকে আক্রমণ করিয়াছে ভাবিয়া ঔষধকে স্থূলভাবে প্রয়োগ করলে
ফল হয়, এই যে তাহা কেবল স্থূল দেহকে ক্ষতিগ্রস্ত করিয়া ফেলে, শুকনো রোগ শক্তিকে স্পর্শ করিতেই পারে না। পক্ষান্তরে জীবনী শক্তি যাহা রোগ শক্তি দ্বারা আক্রান্ত হইয়া কষ্ট পাইতেছিল, এক্ষণে স্থূল ঔষধের চাপে পড়িয়া দেহকে ক্ষতিগ্রস্ত হইতে দেখিয়া অধিকতর বিপন্ন বোধ করে। অতএব এইভাবে ওষুধ প্রয়োগ যেমন অসঙ্গত, ওষুধ প্রয়োগ দ্বারা আরোগ্য বিধানের প্রকৃতিগত একটি নির্দিষ্ট পথের ব্যতিক্রম তেমনি অস্বাভাবিক। হ্যানিম্যান বহু গবেষণা এবং বহু অভিজ্ঞতার পর এই পথের সন্ধান লাভ করেন এবং ইহা যে কত সত্য এবং স্বাভাবিক কর্মক্ষেত্রে তাহা নিত্য প্রমাণিত। অতএব ইহা জল পড়া হোক, মিথ্যা হোক বা অন্য যাহা কিছু হোক, রোগ সজ্জায় তাহার পরীক্ষা কি কোথাও ব্যর্থ হইয়াছে? তাহার সত্যতা সম্বন্ধে ইহা অপেক্ষা শ্রেষ্ঠ প্রমাণ আর কি হইতে পারে? আমি পূর্বে বলিয়াছি, এখন আবার বলিতেছি, বিজ্ঞান অপেক্ষা সত্য অনেক বড় এবং হোমিওপ্যাথি সেই সত্যের অধিকারী বলিয়া তাহার সদৃশ বিধান সকল সময় সকল ক্ষেত্রেই সুফল দান করে। কিন্তু স্থূল ঔষধের মধ্য হইতে মহাত্মা হ্যানিম্যান যে কেমন করিয়া তাহার সূক্ষ্ম সত্তাকে জাগ্রত করিয়া তুলিলেন বা কিভাবে তাহার উন্মেষ হইল, তাহা নিজেই বুঝিয়া উঠিতে পারেন নাই। কিন্তু এই সূক্ষ্ম সত্তা স্থূল দেহকে স্পর্শ না করিয়া একেবারে জৈব প্রকৃতির উপর প্রভাব বিস্তার করে। ফলে দেখা যায় রোগের সমধার্মিক অথচ তাহা অপেক্ষা শক্তিশালী বলিয়া একদিকে সে যেমন তাহাকে স্থানচ্যুত করিতে সমর্থ হয়, কারণ ইহা স্বাভাবিক যে সমধার্মিক দুইটি শক্তি একই সময় একই স্থান অধিকার করিয়া থাকিতে পারে না, তেমনি আবার অন্যদিকে সমধার্মিক বলিয়া সাময়িকভাবে আত্মরক্ষা হেতু অধিকতর শক্তি নিয়োগ করিতে বাধ্য করে। ফলে ঔষধের অধিকারে রোগ পূর্বে সরিয়া পড়িয়াছিল বলিয়া বর্তমান অধিক শক্তিসম্পন্ন জৈব প্রকৃতির সম্মুখে ঔষধজনিত কৃত্রিম ব্যাধিও স্থায়ী হইতে পারে। If we physicians are able to present and oppose to the instinctive vital force its morbific enemy as it were magnified through the action of homeopathic medicines, even if it should be enlarged every time only by a little, if in this way the image of the morbific foe be magnified to the aphorism of the vital principle through homeopathic medicine, which in a delusive manner stimulate the original disease, we gradually cause and compel this instinctive vital force to the increase its energies by degree and to increase them more and more, and at last to such a degree that it becomes far more powerful than the original disease. হোমিওপ্যাথিক বা সদৃশ বিধান অর্থে যদিও রোগীর শারীরিক ও মানসিক অস্বাস্থ্যতার সমধার্মিক ঔষধ প্রয়োগ বোঝায়, কিন্তু তাহা কোথায় যত সংক্ষেপে বলা যায় কার্যত তত সংক্ষিপ্ত নহে। হোমিওপ্যাথির প্রথম কথা, রোগী অর্থাৎ হোমিওপ্যাথি কোনো রোগের নাম ধরিয়া সেই মতো চিকিৎসার ব্যবস্থা করা সমীচীন বোধ করে না, কারণ তাহার মতে বিভিন্ন চরিত্রে রোগও ভিন্ন। অতএব প্রত্যেক রোগীকে ব্যক্তিগতভাবে দেখিয়া সেই মতো ব্যবস্থা যুক্তিসঙ্গত, বাহিরের দূষিত বাষ্প বা বিষাক্ত জীবাণুকে সে রোগের কারণ বলিয়া গ্রাহ্য করে না। তাহার রোগ
শারীরিক ব্যাপার নহে এবং শরীরের প্রত্যেক অণু পরমাণুর উপর ক্ষমতা বিস্তার করিয়া যাহা তাহাদিওকে স্বকার্য সাধনে সঞ্জীবিত রাখিয়াছে, সেই জীবনী শক্তি বা জৈব প্রকৃতি যখন বিশৃঙ্খল হইয়া পড়ে বা তাহার স্বাভাবিক নিয়মের যখন ব্যতিক্রম ঘটে, তখন সেই বিশৃঙ্খল বা ব্যতিক্রমের অভিব্যক্তি রোগ বলা হয়। দ্বিতীয়, হোমিওপ্যাথি স্বীকার করে দেহ এবং জীবনী শক্তি ছাড়া আমাদের মধ্যে আরও একটি জিনিস আছে, যাহাকে আমরা বলি এই আমির ইচ্ছাতেই আমরা দেহ ধারণ করি এবং তাহাকে বাহিরের উৎপাত বা উপদ্রব হইতে রক্ষা করিয়া সুশৃঙ্খলভাবে পরিচালিত করিবার জন্য যে শক্তি নিয়োগ করি, তাহার নাম জীবনী শক্তি। এই শক্তি কেবলমাত্র তখনই বাধা প্রাপ্ত হয় যখন আমি অসংযত বা উশৃঙ্খল হইয়া পড়ি। তৃতীয়ত, হোমিওপ্যাথি বহু গবেষণা করে এই সত্যে উপনীত হইয়াছে যে হোমিওপ্যাথি আরোগ্য সাধনের একমাত্র প্রাকৃতিক নীতি। মনোবিজ্ঞানও স্বীকার করে যে অন্যের ব্যথিত কাহিনী ব্যথিত হৃদয় সান্ত্বনা দেয়। অতএব পূর্বে যে শারীরিক ও মানসিক অস্বাচ্ছন্দ্যতার সমধার্মিক ঔষধের কথা বলিয়াছি, তাহার স্বরূপ বা চরিত্র জানিতে হইলে সুস্থ মানবদেহে তাহা পরীক্ষা করিয়া দেখা উচিত, অর্থাৎ সুস্থ মানবদেহে তাহা প্রয়োগ করিয়া কিরূপ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাহা লক্ষ্য করা উচিত। অতঃপর কোনো অসুস্থ ব্যক্তির মধ্যে তৎসদৃশ লক্ষণ প্রকাশ পাইলে পরীক্ষিত ঔষধটিকে রোগীর সমধার্মিক বলা হয়। হোমিওপ্যাথির মূল কথা এই সমধর্ম হইলেও সুস্থ মানবদেহে ঔষধ পরীক্ষা করা তাহার চতুর্থ কথা। পঞ্চম কথা বলিতে আমরা তাহার সূক্ষ্ম মাত্রার উল্লেখ করিব। হোমিওপ্যাথি প্রমাণ করিতে সামর্থ্য হইয়াছে যে রোগ কোনো স্থূল পদার্থ নহে এবং অতি সূক্ষ্মভাবে আমাদের মধ্যে বিপর্যয় ঘটায়। তাহার প্রতিকার কল্পে ঔষধকে সূক্ষ্মভাবে প্রয়োগ করা উচিত। সুরা বা মনোকণ্ডয়নী হোমিওপ্যাথির শেষ কথা। সুরার সংস্কার বা সংশোধন ব্যতিরেকে, অর্থাৎ তাহাকে প্রকৃতিস্থ অবস্থায় ফিরাইয়া আনা ব্যতীত স্বদেশ বিধান কখনো চিরস্থায়ীভাবে কৃতকার্য হইতে পারে না। কারণ সমধার্মিক ঔষধ নির্বাচন কল্পে যে লক্ষণ সমষ্টি সংগ্রহ করিতে হয় তাহা মোটেও সহজ ব্যাপার নহে। চিত্রকর যেমন তুলিকার সাহায্য কতিপয় রেখাপাত করিয়া একখানি সুন্দর চিত্র অঙ্কন করেন, হোমিওপ্যাথিক চিকিৎসকের কর্তব্য তেমনি লক্ষণ সমষ্টির দ্বারা রোগ তথা রোগীর সমগ্র রূপ নিরীক্ষণ করা। কোন লক্ষণটি প্রয়োজনীয়, কোন লক্ষণটির অর্থ কিভাবে গ্রহণ করা উচিত এবং তাহাদের সমষ্টিগত অর্থে রোগীর সমগ্র রোগের রূপটি পূর্ণমাত্রায় প্রকাশ পাইয়াছে কিনা তৎসম্বন্ধে সূক্ষ্ম দৃষ্টির অভাব হোমিওপ্যাথিক চিকিৎসাকে ব্যর্থতায় পর্যবসিত করে। কিন্তু এই সূক্ষ্ম দৃষ্টি অর্জন করিতে হইলে হোমিওপ্যাথি সম্বন্ধে যে গভীর জ্ঞানের প্রয়োজন তাহা সুখসজ্জার উপাদান ভেদ করে আমাদের মস্তিষ্কের মধ্যে স্বতঃস্ফূর্ত হইয়া উঠিবে না। চাই তাহার জন্য আন্তরিক নিষ্ঠা, চাই তাহার জন্য একান্ত সাধনা। কিন্তু হোমিওপ্যাথি সম্বন্ধে সর্বত্র ইহা ব্যতিক্রমী পরিলক্ষিত হয়, যেন তাহার মূলে কোনো সত্য নাই, যেন তাহা শিক্ষা করিবার জন্য কোনরূপ পরিশ্রমেরই প্রয়োজন হয় না। কিন্তু পূর্বেই বলিয়াছি এবং এক্ষুনি পুনরায় বলিতেছি, হোমিওপ্যাথি গণিতের মতো সত্য এবং পূর্ণাঙ্গ, তাহার মধ্যে অনুমান বা গোজা মিলের স্থান নাই। কিন্তু এই সত্য আজ আমাদের মধ্যে কয়জন উপলব্ধি করিতে পারিয়াছেন? কয়জনের মধ্যে সততা আছে? আমি যাহা বুঝিয়াছি, আমি যাহা জানিয়াছি এবং নিত্য যাহার প্রমাণ পাইতেছি, তাহার উপর নির্ভর করিয়া আমি পুনরায় আচার্য কেন্ট মহোদয়ের বাক্য উদ্ধৃত করিয়া বলিতেছি, At the present day there is only a very small number of homeopathic physicians that come together in a body and say things that are worth listening to, a shamefully small number when we consider the length of time it is. ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন,
কমেন্ট করবেন।